আমার লাস্ট 20+ ইয়ার্সের ডার্বি দেখার এক্সপিরিয়েন্স বা ইন্ডিয়ান ফুটবল দেখার এক্সপিরিয়েন্স এরকম কোনো ইভেন্ট মনে পড়ছে না যে যেখানে একটা বড় দল তারা ট্রফি জেতার 7 দিনের মাথায় আরও একটা ডার্বি খেলতে নামছে এবং সেই ডার্বিটার সমান উত্তেজনা রয়েছে, তার চেয়েও বেশি হাই ভোল্টেজ, মানে লাস্ট ডার্বির চেয়েও বেশি হাই ভোল্টেজ হতে যাচ্ছে এবং বহু কিছু ফ্যাক্টর সেখানে ডিসাইডিং রোল প্লে করতে পারে। অবশ্যই আগের ভিডিওটা যেমন মোহন বাগানের জন্য ছিল, এই ভিডিওটা পার্টিকুলার ইস্টবেঙ্গলের জন্য অনেক কিছু ফ্যাক্টরস নিয়ে কথা বলবো। স্ট্রেংথ কী কী রয়েছে, উইকনেসেস কী কী রয়েছে, প্লেয়ারদের কাছে অপরচুনিটিস কী কী রয়েছে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এবং অবশ্যই কোন লাইন আপটা ইস্টবেঙ্গলের জন্য বেস্ট হতে পারে। দেখো, প্রথম কথা এটাই যে 28 তারিখে ইস্টবেঙ্গল ট্রফি জিতেছে, এই সিজনের দ্বিতীয় ট্রফি, যেটা আমাদের কলকাতাতেই এসেছে। ডুরান্ড কাপ, মোহনবাগান, সুপার কাপ, ইস্টবেঙ্গল, এই জিনিসটাই তো আমরা চেয়েছিলাম, সেটাই কিন্তু ব্যাক টু ব্যাক হয়েছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল সমর্থক তারা কিন্তু আলাদা রকম আবেগে ভাসছে, আলাদা উত্তেজনায় ফুটছে। কিন্তু এটা ঠিক কথা যে 7 দিনের মধ্যে ইস্টবেঙ্গলকে আরও একটা হাই ভোল্টেজ একটা ডার্বি খেলতে নামতে হচ্ছে। এবার আমি জানি না কেন লাস্ট কয়েক দিন ধরে আমি কমেন্ট পেয়েছি বা আমি মেসেজ পেয়েছি, কেন আমার থাম্বনেলে এই ওয়ার্ডটা ইউজ হয়েছে। তার এটাই কারণ যে কমন একটা কথা আসছিল ইস্টবেঙ্গল সমর্থকদের অনেকের তরফ থেকে, যে এই ডার্বিটা কি কোথাও ইস্টবেঙ্গল বা কার্লোস কোয়াদ্রা তিনি সিরিয়াসলি নিচ্ছেন না। আমি জানতে পারলাম যে কেন এটা ফ্যানেদের অনেকের বক্তব্য, তার কারণটা হচ্ছে যে এইভাবে এই সিচুয়েশনে এসে দুজন ফরেনার চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে অসুবিধা নেই। যে দুজন পাল্টা আছে তার অবশ্যই হাই প্রোফাইল, কিন্তু তাদের আরও আগে থেকে নিয়ে আসার ব্যবস্থা কেন করা হলো না? কেন দুজন ফরেনারকে মানে স্যাক্রিফাইস করেই বলা চলে ইস্টবেঙ্গল এই ডার্বিটা খেলতে নামছে? কেন ভালো কিছু ইন্ডিয়ান প্লেয়ারকে হাতছাড়া করা হলো, তাদের সই করানোর সুযোগ থাকলেও সেটাকে কেন ফুল পোটেনশিয়াল দিয়ে ইস্টবেঙ্গল কনভার্ট করতে পারলো না? কেন এই ব্যাপার? কেন এখানে এত দেরিতে প্র্যাকটিস শুরু হলো? কোথাও কি সত্যি ইস্টবেঙ্গল এই ডার্বিটা খুব একটা সিরিয়াসলি নিচ্ছে না, যে এই ডার্বির রেজাল্ট যাই হোক না কেন বাকি যে 11টা ম্যাচ রয়েছে, সেই 11টা ম্যাচ ইনক্লুডিং অ্যানাদার ওয়ান ডার্বি, সেটাই কোথাও ফোকাস হতে চলেছে কার্লোস কোয়াদ্রাতের? দেখো, এরকমটা কোনোদিনও হতে পারে না, মানে যে কোনো প্রফেশনাল ক্লাবে, বিশেষ করে বড় ক্লাবের ক্ষেত্রে এই জিনিস কোনোদিনও হতে পারে না যে ডার্বিটাকে কেউ লাইটলি নিচ্ছে। 28 তারিখ রাত্রিরে ইস্টবেঙ্গল ট্রফি জিতেছে এবং খুব স্বাভাবিকভাবে 1-2 দিন তাদের রেস্ট দিতেই হতো, এবং এখানে কোচ প্র্যাকটিস করাতে শুরু করতে পারেননি, কারণ তাকে দৌড়ে যেতে হয়েছিল প্লেয়ার সিগনেচারের জন্য, প্লেয়ারকে কনভিন্স করার জন্য তাকে ইমিডিয়েটলি ইন্ডিয়ান ক্লাব ইস্ট বেঙ্গলে জয়েন করানোর ক্ষেত্রে ফাইনাল তার কনফার্মেশন নেওয়ার জন্য। তো সেই কারণেই কিন্তু একটু হলেও প্র্যাকটিস ডিলে হয়েছে, বাট 31 তারিখ সন্ধ্যে থেকে কিন্তু প্র্যাকটিস ইস্ট বেঙ্গলে শুরু হয়ে যায় এবং আপাতত পুরো টিম চাঙ্গা রয়েছে। সেইভাবে চোটাঘাত সুপার কাপে তো কিছু লাগেনি, শুধুমাত্র একটা বড় ডেফিসিয়েন্সি হচ্ছে এখানে সৌভিককে পাওয়া যাবে না। এবং কোথাও এই যে একটা পয়েন্ট ইস্টবেঙ্গল সমর্থকরা অনেকেই তুলে এনেছিলেন যে যদি এই দুজন প্লেয়ার চলে যাচ্ছে, এটা আগে থেকেই ক্লিয়ার হয়ে গেছিলো, তাহলে এই দুজনের রিপ্লেসমেন্ট কেন তাড়াতাড়ি ইন্ডিয়াতে এলো না? কেন তারা টিমের সাথে আগাম প্র্যাকটিস শুরু করলো না? কেন তাদের সেট আপের মধ্যে ঢুকিয়ে নেওয়া হলো না? কেন কোথাও এই যে দুজন মাইনাস হয়ে নাবা, এটা ইস্টবেঙ্গল ফ্যানেদেরকে ম্যাচের দিন সহ্য করতে হবে। তবে অবশ্যই দুজন বিদেশি কালকে থাকবে কি থাকবে না কোনো রকম আপডেট নেই। শোনা যাচ্ছে, অনেকেই বলছে যে শনিবার সকালের মধ্যে দুজনেরই নাকি কলকাতা নেমে যাওয়ার কথা রয়েছে। আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই যে সেই দুজন প্লেয়ার কলকাতায় ল্যান্ড করে যাবে কালকে সকালে, তারপরেও কি এত বড় একটা ম্যাচ, হাই ভোল্টেজ একটা ম্যাচ, এবং অবশ্যই একটা কোথাও চ্যালেঞ্জ রয়েছে ইস্টবেঙ্গলের কাছে, সেখানে এই ম্যাচটাতে তাদের নামাটা কতটা যুক্তিযুক্ত হবে প্রশ্ন কিন্তু থেকে যায়। যাই হোক, এই বিষয়গুলোকে যদি একপাশে সরিয়ে রাখা যায়, তাহলে অবশ্যই যেটা মেন ব্যাপার যে ইস্টবেঙ্গলকে নিয়ে একটু কথা বলা যাক, কালকে ডার্বি নিয়ে কথা বলা যাক। প্রথমে যদি বলি যে টিমটার উইকনেস কী কী রয়েছে, দেখো ফার্স্ট অফ অল টিম ট্রফি জিতেছে, এই মুহূর্তে দাঁড়িয়ে যদি খুব বেশি উইকনেস খুঁজতে বার করি, তাহলে যে ধরনের ভালোবাসার শব্দ বহু মানুষ ব্যবহার করে সেইগুলো আবারও ফিরে আসবে। কিন্তু হ্যাঁ, উইকনেস তো রয়েছে, এটা তো এড়িয়ে গেলে হবে না। তার কারণ সবচেয়ে বড় যেটা উইকনেস বলো বা ডিসঅ্যাডভান্টেজ বলো, সেটা হচ্ছে সৌভিক চক্রবর্তীর না থাকা। কেউ মানুক না মানুক, এই মুহূর্তে দাঁড়িয়ে সৌভিক চক্রবর্তী অল ওভার যত ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে তার মধ্যে সবথেকে হাইলি পারফর্মিং প্লেয়ার কিন্তু সৌভিক চক্রবর্তী। জান প্রাণ লড়িয়ে খেলছে এবং কোথাও যে একটা বাঙালি সত্তা ওর মধ্যে কাজ করছে আপাতত। এর আগে আমরা বহু ক্লাবের হয়ে দেখেছি সৌভিককে, বাট যত বেশি ওর বয়স বাড়ছে তত বেশি যেন মনে হচ্ছে কোয়ালিটি ওর ফিরছে। কার্লোস কোয়াদ্রাতের কোচিংয়ের যে সেট আপ রয়েছে, যে ফরমেশন রয়েছে, সেখানে কিন্তু সৌভিক একটা ভাইটাল রোল প্লে করছে এবং সৌভিককে না পাওয়াটা কালকের ম্যাচে কিন্তু একটা বিরাট বড় কোশ্চেনের জায়গা তুলবে মাঝমাঠে দখলের ক্ষেত্রে। মাঝমাঠে হুগো বুমো বলো, অপোনেন্টে দিমিত্রি পেত্রাতোস বলো, এই সমস্ত প্লেয়ারদেরকে মার্ক করা, তাদেরকে কোথাও গার্ড করে রাখা, বা কোথাও সৌভিকের মধ্যে যে একটা লিডারশিপ ব্যাপার ছিল মাঝমাঠে, সেটা ইস্টবেঙ্গল মিস করবে। সেকেন্ড যদি উইকনেসের কথা বলি, তাহলে অবশ্যই যেটা বললাম যে দুজন বিদেশি ডেফিসিট নিয়ে কিন্তু ইস্টবেঙ্গলকে নামতে হচ্ছে। এখানে সেই দুজন থাকুক বা না থাকুক, তাদের থেকে রাতারাতি পারফরমেন্স এক্সপেক্ট করাটাও খুব মুশকিল। হতেই পারে যে তারা হয়তো নেমে গোল করে দিল, তখন কেউ এসে বললো যে ওহো তুমি তো
বলেছিলে, বাট এটা তো ঠিক কথাই যে সায়েন্টিফিক ওয়েতে দেখলে যে রাতারাতি একটা প্লেয়ার এলো তার থেকে বিরাট কিছু এক্সপেকটেশন করাটা যায় না। অবশ্যই এলে হয়তো তারা নিউমেরিক্যাল সুপ্রিমেসিটা বাড়াবে, বাট যেটা বোরহা করছিল, যে কাজটা, যে লোডটা নিচ্ছিল, সেটা রাতারাতি কোনো প্লেয়ার এসে নিতে পারবে কিনা, দের ইজ এ বিগ ডাউট। অবশ্যই নিলে ইস্টবেঙ্গল সমর্থক তারাই কিন্তু খুশি হবে। তো এইটা একটা বড় জায়গা রয়েছে যে দুজন বিদেশির ক্ষেত্রে। 3 নম্বর যে জায়গাটা সেটা হচ্ছে বেঞ্চে যে শক্তি, যে ব্যাকআপ প্লেয়ার্স, সেখানে কিন্তু কোথাও মোহনবাগানের স্ট্রেংথ অনেক বেশি, কারণ তাদের যে ফুল ইন্ডিয়ান স্কোয়াডটা ছিল, যাদের তারা মিস করছিল 7-8 জনকে, সেই 7-8 জন কিন্তু এই মুহূর্তে দে আর ব্যাক, তারা কিন্তু টিমের সাথে রয়েছে এবং কালকে ডার্বিতে তারা ফিচারডও হতে চলেছে। এখানে কোথাও ইস্টবেঙ্গল যে প্লাস পয়েন্ট নিয়ে সুপার কাপের ডার্বি খেলেছিল, সেখান থেকে কিছুটা আবার মোহনবাগান এই জায়গাতে এগিয়ে গেছে। অবশ্যই ইস্টবেঙ্গলে কিছু পোটেন্সিয়ালওয়ালা প্লেয়ার রয়েছে, যেখানে সায়ন ব্যানার্জি রয়েছে, আমন সিকে রয়েছে, বিষ্ণুর মতো প্লেয়ার রয়েছে, তারা অবশ্যই গেম চেঞ্জার হতে পারে। কিন্তু যদি ওভারঅল ব্যালেন্স দিকে, বেঞ্চের দিকে তাকানো যায় ব্যালেন্স করলে, তাহলে দেখা যাবে যে একটু ইস্টবেঙ্গলের বেঞ্চ কিন্তু মোহনবাগানের থেকে তুলনামূলক উইক রয়েছে। এবং যদি স্ট্রেংথের কথা বলি, তাহলে সবচেয়ে বড় যেটা স্ট্রেংথ আপাতত ইস্টবেঙ্গল টিমটাতে, সেটা হচ্ছে কার্লোস কুয়াদ্রাত। তিনি যেভাবে টিমকে খেলাচ্ছেন, যেভাবে তিনি ফরমেশন সাজাচ্ছেন, যেভাবে কোথাও অপোনেন্টকে তিনি রিড করছেন, যেভাবে কোথাও তিনি অপোনেন্টের ট্যাকটিক্স ওয়াইজ নিজের পাল্টা ট্যাকটিক্স মাঠের মধ্যে ছুঁড়ে দিচ্ছেন, তার যেভাবে প্ল্যানকে আমরা সুইচ করতে দেখছি, যেভাবে ট্যাকটিক্সকে সুইচ করতে দেখছি, এটা হচ্ছে ইস্টবেঙ্গলের কাছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। এবং অপোনেন্টে যখন অ্যান্থনি লোপেজ হাভাস, তিনি জানেন যে উল্টো দিকে কার্লোস কুয়াদ্রাত কোন লেভেলের কোচ। বহুদিন তাদের দুজনের আমরা দ্বৈরথ দেখেছি, সেই কিছু ম্যাচ যেগুলো আমরা ভুলতে পারবো না, বাট তিনিও জানেন খুব ভালো করে যে এই লোকটা উল্টো দিক থেকে কী করতে পারে। অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু কার্লোস কুয়াদ্রাতও জানেন যে 3 পয়েন্ট পাওয়ার জন্য, ম্যাচকে যে কোনো মুহূর্তে জিতে শেষ করে দেওয়ার জন্য অ্যান্থনি লোপেজ হাভাস কী করতে পারেন। তো দুটো কোচের কিন্তু মগজের যে লড়াই, সেই লড়াই আমরা দেখবো। এবং সেখানে কার্লোস কুয়াদ্রাত কোথাও একটু হলেও অ্যাডভান্টেজ নিয়ে রয়েছেন, কারণ ব্যাক টু ব্যাক তিনি 10টা ম্যাচে আনডিফিটেড রেখেছেন ইস্টবেঙ্গলকে, এবং অবশ্যই তিনি সদ্য ট্রফি জিতেছেন। এটা একটা ইস্টবেঙ্গলের জন্য ভীষণভাবে স্ট্রেংথের কাজ করবে। সেকেন্ড থিং হচ্ছে ক্লেটন সিলভা। ভাই, যত বয়স বাড়ছে তত নিজেকে কোথাও ডেলি প্রুভ করার কিন্তু একটা বিরাট বড় রাস্তা তৈরি করছে। যেভাবে টিমকে লিড করছে, শুধুমাত্র মাঠে না, মাঠের বাইরে। মনে করে দেখো, সুপার কাপ জেতার পর কিন্তু নিজের আর্মব্যান্ডটা খুলে সৌভিককে পরিয়ে দিয়েছিল। এই যে একটা লিডারশিপ পাওয়ার রয়েছে ওই প্লেয়ারটার মধ্যে, সেটা কোথাও ডার্বিতে কিন্তু একটা ভাইটাল রোল প্লে করে। কারণ ডার্বি তো শুধুমাত্র একটা 3 পয়েন্টের খেলা, কয়েকটা গোলের খেলা না, কে কোথায় মনস্তাত্ত্বিক দিক থেকেও একটা টিমকে বিট করছে, এখানে কোথাও একটা বিরাট বড় ফ্যাক্টর হয়ে ওঠে সেই জিনিসগুলো। অ্যান্ড দ্য থার্ড স্ট্রেংথ, যেটা কোথাও ওভারঅল টিমটাকে চার্জ করে রাখতে পারে, বাট এটা কোথাও ওভার কনফিডেন্ট যদি করে দেয় তাহলে মুশকিল আছে। যে লাস্ট ম্যাচটা ইস্টবেঙ্গল জিতেছে মোহনবাগানকে হারিয়ে, এবং সেখানে খুব সামান্য ব্যবধান না, 3-1 গোলের ব্যবধানে কিন্তু বড় ম্যাচ ইস্টবেঙ্গল জিতেছে। তো এটা একটা বিরাট মোরালের কাজ করবে, একটা মোটিভেশনের কাজ করবে। কিন্তু আবারও বলে রাখা দরকার যে কনফিডেন্সের কাজ করুক, ওভার কনফিডেন্সের কাজ করলে কিন্তু মুশকিল হতে পারে। এবার যদি বলি অপরচুনিটি, দেখো মেনলি এই ধরনের ম্যাচ মানে প্রত্যেকের দিকে সবাই তাকিয়ে থাকবে, 22টা প্লেয়ারের দিকে তাকিয়ে থাকবে। যেই জয় এনে দিক না কেন, যেই ভাইটাল রোল প্লে করুক না কেন, যেই ভালো ভালো সেভ করুক না কেন, সেই হিরো হয়ে উঠবে। এবং অলরেডি আমরা দেখেছি 3টে ডার্বির নিরিখে আপাতত নন্দকুমার শেখর ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার এই মুহূর্তে ডার্বিতে, এবং 2টো গোল হয়ে গেছে তার ডার্বিতে, 3টে ডার্বির মধ্যে এই সিজনে। তার দিকে কোথাও কিন্তু ইস্টবেঙ্গল জনতা তাকিয়ে থাকবে, এবং তার কাছে একটা বিরাট বড় অপরচুনিটি রয়েছে যে এই যে রানটা রয়েছে, এই যে ডার্বিতে গোল করার ব্যাপারটা রয়েছে, এটাকে কন্টিনিউ রাখা। এবং অবশ্যই বিভিন্ন প্লেয়ার যারা একদম নতুন আসছে, যারা সেইভাবে বড় মঞ্চে এখনও অবধি নিজেকে প্রতিষ্ঠা করতে পারেনি, তাদের মধ্যে পোটেনশিয়াল রয়েছে, তারা যদি কোথাও ম্যাজিক সৃষ্টি করতে পারে, তারা যদি কোথাও একটা গোলের রাস্তা তৈরি করতে পারে বা গোল করতে পারে, সেখানেও কিন্তু একটা বিরাট অপরচুনিটি রয়েছে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে বা এই প্লেয়ারদের ক্ষেত্রে, তাদেরকে আরও হাইলি প্রমোট করা বা নিজেদেরকেও তারা একটা উচ্চতায় তুলে নিয়ে যেতে পারবে। এবং অপরচুনিটি দেখো, আরও একটা প্লাস পয়েন্ট ইস্টবেঙ্গলের কাছে ডার্বি জয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে পয়েন্ট টেবিলে নিজেদেরকে আরও ওপরের দিকে নিয়ে আসা, টপ 6-এর কন্টেন্ডার হিসেবে নিজেদেরকে তুলে নিয়ে আসা। সেখানে অবশ্যই বাকি যারা রয়েছে তাদের থেকে ইস্টবেঙ্গলের ম্যাচ কম রয়েছে, তো কোথাও জিতলে এই ডার্বিটা শুধুমাত্র প্রেস্টিজ উইন হবে না, শুধুমাত্র যে রানটা চলছে সেই রানটা বজায় থাকবে না, পয়েন্টস টেবিলেও কিন্তু ইস্টবেঙ্গল একটা ভালো রকম বুস্ট পাবে, একটা জাম্প পাবে। তো সেই দিক থেকে, সব দিক থেকে দেখতে গেলেই কিন্তু পুরো এই ম্যাচটা না দুটো টিমের কাছে একটা মারাত্মক লেভেলের ফাইট হতে যাচ্ছে। মানে একে অন্য কোনো ডার্বির সাথে কম্পেয়ার করা উচিতই হবে না। ডুরান্ডের 2টো ডার্বি, সুপার কাপের ডার্বি, কোনোভাবে কম্প্যারিজনে আসবে না। এই ম্যাচটা আলাদা একটা ইন্টেন্স ম্যাচ হতে যাচ্ছে, যার এফেক্ট বেশ কিছুদিন ধরে কিন্তু বাঙালি ফুটবল মহলে নিশ্চিতভাবে থাকবে। আমি আজকের এই রাত্রে
বলে দিতে পারি। ফাইনালি যদি বলি যে ইস্টবেঙ্গলের বেস্ট লাইন আপ কী হতে পারে, বেস্ট স্টার্টিং 11 কী হতে পারে, তাহলে দেখো পুরোভাবেই কিন্তু আমরা বুঝতে পারছি যে কুয়াদ্রাত অ্যাকচুয়ালি খুব একটা তার যে ফরমেশন রয়েছে সেটাতে তিনি অদল বদল করতে চাইছেন না। এবং যেহেতু কালকে 4 জন বিদেশি প্রাইমারিলি অ্যাভেলেবেল, আমি আবারও বলছি বাকি 2 জন কী হবে কালকের ম্যাচের জন্য উই জাস্ট ডোন্ট নো। যদি এসেও যায় তাহলেও কীভাবে ইউজড হবে উই জাস্ট ডোন্ট নো। তো 4 জনকে ধরেই আপাতত এগোচ্ছি। গোলে প্রভসুকন সিঙ্গিল, রাইট ব্যাকে মোহাম্মদ রাকিব, কোনো অপশান নেই তাছাড়া, কারণ রিসেন্ট টাইমে লাস্ট 3-4টে ম্যাচে কিন্তু নিজের ফর্মটাকে অনেকটা হাই করেছে যথেষ্ট পরিমাণে। ডিফেন্স এখন ভালো করছে, অ্যাটাকে তো বরাবর ভালো ছিলই। লেফট ব্যাকে আমি নিশুর থেকে মন্দারকে এগিয়ে রাখবো, কারণ মন্দারের ডিফেন্ডিং কোয়ালিটি অনেক বেটার এবং কোথাও ঠান্ডা মাথাতে নিজের কাজটা করতে পারে। এবং ওই দিক থেকে যখন মোহনবাগানের মনবীর সিং উঠে আসবে সেই দিকটাকে মাথায় রাখলে কিন্তু মন্দারের ডিফেন্সটা অনেক বেশি করে ইস্টবেঙ্গলকে ভরসা যোগাবে। 2 জন সেন্টার ব্যাকে অবশ্যই হিজাজি মেহের অ্যান্ড লালচুং নুঙ্গা, এই জুড়িটাকে আবারও ফিরে আসতে দেখতে চাইছি। এবং ডিফেন্সিভ ব্লকারে কোথাও হোসে অ্যান্তোনিও পার্দো, তাকে কার্লোস কুয়াদ্রাত শুরু করাতে পারেন, কারণ সেই ছাড়া আর কোনো অপশন নেই। হয়তো অনেকেই বলবে অজয় রয়েছে বা এডুইন সিডনি ভান্সপাল, যাকে আমরা ইউজ হতেই দেখছি না, তাকে কতটা ইউজ করবেন নইছে, বাট অজয় রয়েছে। কিন্তু এই ধরনের যখন হাই ভোল্টেজ ম্যাচ, সেখানে একজন সিনিয়র বিদেশি প্লেয়ার যে কোথাও উঠে গিয়েও গোল করার চেষ্টা করে, মনে করে দেখো ফাইনালে একটা কিন্তু অসাধারণ দূরপাল্লা শট মেরেছিল। তো আমি কোথাও ডিফেন্সিভ ব্লকারে কিন্তু হোসে অ্যান্তোনিও পার্দোকে এক্সপেক্ট করছি। সেন্ট্রাল মিডফিল্ড আপ ডাউন দুটো রোল, কোথাও পুরো মাঝমাঠটা কন্ট্রোলিংয়ের যে কাজ সেটা নিশ্চিতভাবেই এখানে সাউল ক্রেসপোর ওপর থাকবে। অসাধারণ পারফরমেন্স করছে, ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, ব্যাক টু ব্যাক সুপার কাপ জেতা হয়ে গেছে। তো কোথাও আমি সাউল ক্রেসপোকে এক্সপেক্ট করছি ডাবল সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড জায়গাতে, এবং তার কাছে একটা বিরাট রোল কিন্তু অবশ্যই কার্লোস কুয়াদ্রাত দিয়ে রাখবেন। অ্যাটাকিং মিডফিল্ডে আমি মহেশকে এক্সপেক্ট করছি, কারণ মহেশ রীতিমতো বেশ কিছু ম্যাচ অ্যাজ অ্যান অ্যাটাকিং মিডফিল্ডার খেলেছে এবং ওর মধ্যে সেই কোয়ালিটি রয়েছে। কখনো ফলস নাইন হতে পারে, সেকেন্ডারি স্ট্রাইকার হতে পারে, উইংয়ে সুইচ করতে পারে, তখন বিষ্ণু কিছুটা ভেতরে ঢুকলো, বা ক্লেইটনের সাথে যে ওর কম্বিনেশনটা যেটা গত সিজনেও ক্লিক করেছিল, এই সিজনেও ক্লিক করছে, কোথাও সেটাও কিন্তু কুয়াদ্রাত কাজে লাগাতে চাইবেন। এবং দুটো উইংয়ে বিষ্ণু অ্যান্ড নন্দা, আমি তাদেরকে এক্সপেক্ট করছি। নন্দাকে ছাড়া তো ডার্বি এখন ইস্টবেঙ্গল সমর্থকরা ভাবতে পারছে না, এবং সেন্টার ফরওয়ার্ডে ক্লেটন সিলভা। তো এটা আমার কাছে কোথাও বেস্ট 11 কালকে ইস্টবেঙ্গলের জন্য। দেখা যাক এটা থাকে নাকি আরও বেশ কিছু পরিবর্তন কোথাও কার্লোস কুয়াদ্রাতের মাথায় চলছে, যে শুরুটা তিনি কীভাবে করতে চাইছেন আর শেষটা তিনি কীভাবে করতে চাইছেন। এই ক্যালকুলেশনের ওপরেও কিন্তু তিনি স্টার্টিং 11টা বা তার বেঞ্চের যে স্ট্রেংথ রয়েছে সেই অনুযায়ী কিন্তু তার যে লাইন আপটা রয়েছে সেটাকে তিনি সেট করবেন। তো অবশ্যই আবারও বলে রাখি যে আজকে রাত্রে যারা ভিডিও দেখছো, কালকে এই সময়টাতে দাঁড়িয়ে পুরো ছবিটা ক্লিয়ার হয়ে যাবে, যে রেজাল্ট কী হচ্ছে, মোহনবাগান জিতছে, ইস্টবেঙ্গল জিতছে না ড্র হচ্ছে, সবটাই ক্লিয়ার হয়ে যাবে। তো তোমরা কি চাইছো, তোমাদের কি প্রেডিকশন রয়েছে, সবটাই অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যা ওপিনিয়ন রয়েছে দিতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।